করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নামামাসি করতে রান্না। দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের দেশের সাথে এই কথাটা ওতপ্রোতভাবে জড়িত, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে থাকি। যতই ভেদাভেদ থাকুক, কিন্তু কমন জিনিস যেটা রয়েছে আরও বেশি করে, যেটা আমি বলবো সেটা হচ্ছে ফুড হ্যাবিট। আমাদের বিভিন্ন আলাদা আলাদা হলেও কিন্তু এখানে একটা দারুণ অদ্ভুত মিল রয়েছে। আর যদি বাঙালি হিসেবে আমরা দেখতে যাই, তাহলে কিন্তু ফুড আমাদের জন্য একটা বিশাল ইমোশন। আর সেখানে দাঁড়িয়েই আমরা চলে এসেছি ডিডি ত্রিপুরার সবচেয়ে জনপ্রিয় শো আজকের রান্নায়। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আর আজকের অনুষ্ঠানে গেস্ট হিসেবে আমি পেয়ে গেছি বুলটি দাস। বুলটি দিদিকে আমরা সবাই চিনি, আমাদের ডিডি আগরতলার পরিচিত মুখ। এই মুহূর্তে বুলটি দি রয়েছে তিরুপতির ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। বুলটি দি, প্রথমেই তোমাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। স্বাগত জানাই। তোমাকে পেয়ে আমরা সবাই খুব এক্সাইটেড, অনেকদিন বাদে তোমার সাথে দেখা। সত্যি অনেক দিন বাদে। তাহলে বুলটি দি, আজকে তুমি বলো আমাদের দর্শক বন্ধুদের এবং আমাদের কি রান্না করে দেখাচ্ছ? আজ আমার একটা খুব জনপ্রিয় খাবার। যেহেতু আমি দক্ষিণ ভারতে থাকি, তাহলে দক্ষিণ ভারতের কোঙ্কনি স্টাইলের আমি একটা মোচা দিয়ে শাহী মোচা বানাবো। কোঙ্কনিরা যারা ওখানে থাকে, দক্ষিণ ভারতের একটা সাইড, তামিলনাড়ুর একটু সাইড, তামিলনাড়ু মহারাষ্ট্রের মাঝামাঝি লোকেরা, ওরা এই রেসিপিটা বানায়। আমি এটা দেখে আমার একটু ফিউশন অ্যাড করে, যেহেতু আমি বাঙালি থাকি দক্ষিণ ভারতে, দুটো ফিউশন করে আমি একটা শাহী মোচা রেসিপি আজ তোমাদের সবার জন্য নিয়ে এসেছি। বাহ, দারুণ। আর নেক্সট তারপরে আমি দেখাতে চলেছি তোমাদের একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো আমাদের ত্রিপুরাতে খুব প্রচলিত, সবাই খায়, সেটা হলো তোমার বাঁশকরুল। বাঁশকরুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা। তাহলে চলুন বন্ধুরা, বুলটি দি স্পেশাল শাহী মোচা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একবার দেখে নিই। শাহী মোচা বানাতে লাগবে কলার মোচা, টমেটো, পুদিনা পাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা বাটা, ঘি, 5 ফোড়ন, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, নারকেল গুঁড়ো, হলুদ, বাদাম বাটা মানে বাদাম পেস্ট, চিনি, একটু নুন। তাহলে আমরা দেখে নিলাম শাহী মোচা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এবার বুলটি দি, চলো শুরু করি রান্না। প্রথমেই কি করবে? শাহী মোচা বানাতে হলে শুরুতেই কিন্তু দেখো আমি মোচাটাকে সেদ্ধ করে রেখেছি। দেখো এটা গোটা গোটা রয়েছে, এটাকে আমি কাটিনি। প্রথমে আমি কি করব, আমি একটু সাদা তেল এটার মধ্যে দিয়ে দেবো। এবার ধরো আমি ঘিটা, তুমি অনেকে ঘিটা প্রথমেই দেয় না, ওরা লাস্টে দেয়, আবার অনেকে ঘির মধ্যে ভেজেও এটাকে করে। আমি কিন্তু ঘি টোটালি শুরুতে ইউজ করব না, শুরুতে একটু সাদা তেল নিলাম, ফোড়নে ইউজ করব 5 ফোড়ন। যেটা আমি, হ্যাঁ থ্যাংক ইউ, আমি যখন সাউথে মানে দক্ষিণ ভারতে যখন 5 ফোড়নটা ইউজ করি, ওটা একটা আলাদা স্মেল, যেটা আমাদের বাঙালিদের আমরা সবাই খুব একটা বেশি বুঝি না, কিন্তু দক্ষিণ ভারতের অনেকে বলে যখন আমি রান্না করি যে মানে এই স্মেলটা কিসের, 5 ফোড়নের একটা আলাদা স্মেল কিন্তু রয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। এবারে লাগবে আদা। দেখো আমিও শিখে যাচ্ছি। হ্যাঁ একদম একদম। আমি একটু আদা এখানে পেস্ট করে রেখেছিলাম, তাই এই আদাটাই এখন আমি এখানে একটু হালকা করে দিয়ে দেব। মানে পরিমাণ মতো আমাদেরকে একটু আদা দিতে হবে ফোড়নের মধ্যে। আর নিরামিষ তরকারিতে আদা স্মেলটা কিন্তু দারুণ লাগে। একদম ওই আদার স্মেল এবং আদার যে একটা, যদি তুমি আদা একটু বেশি পরিমাণে দাও তাহলে কিন্তু তোমার কাঁচা লঙ্কাটা খুব বেশি ইউজ করতে লাগে না। আচ্ছা, তাই এরপরে যেহেতু আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে এই জিনিসগুলি, এবার আমি সোজা কিন্তু যাব মোচাতে। আচ্ছা, মোচাটা আমি এখন দিয়ে দেব। আমরা অনেক সময় মোচার অনেক রেসিপি করি, কিন্তু যদি আমি গোটা গোটা রাখি তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে, আর যখন তুমি এটাকে সার্ভ করবে রান্নার পরে ওটা আরো বেশি সুন্দর হবে। আচ্ছা,
এখন দিচ্ছি জিরে গুঁড়ো। আচ্ছা, জিরে। থ্যাংক ইউ। এরপর ধনে গুঁড়ো দেব। এবার এটাকে আমি একটু ছেড়ে দেব। আমি এখানে একটু মটরশুঁটি রেখেছি, দেখো এই সিজনে মটরশুঁটি আমার মনে হয় প্রথমবার উঠেছে আগরতলায়। আমার কিন্তু মনে হচ্ছে যে সত্যি আমি যে ইনগ্রেডিয়েন্ট গুলি চাই সেটা কিন্তু এবার আমি পেয়েছি আজকে। এগুলো সব আমাদের জন্যই ছিল। একদম একদম। তো এখানে আমি একটু মটরশুঁটি রেখেছিলাম, দেখো মটরশুঁটিটা হালকা পরিমাণে আমি একটু দিয়ে দেব। এবার আমি এতে এড করে দেব হালকা একটু টমেটো পরিমাণ মতো। এটার মধ্যে যাবে এবার ধীরে ধীরে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এই হলো একটু মুংফলি যেটাকে বলি আমরা, ছোট বাদাম। সেই বাদামটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, পাউডার। যেটাকে আমরা চিনি বাদামও বলে থাকি। হ্যাঁ, একদম একদম। এটা পেস্ট করে রেখেছিলাম। তুমি চাইলে এখানে কাজু বাদাম দিতে পারো, ফ্লেভার অনুসারে তুমি আলমন্ড দিতে পারো, বাট আমি অতটা বেশি দিই না। আর এইটা দেখো, এটা হলো নারকেলের পেস্ট। এইটাই হলো কোঙ্কণীদের মেইন ডিশ। সেটাই বলতাম, এটাতে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান টাচ এসেছে। এবার দেখো এটা যেহেতু একটু হচ্ছে, এবার হতে হতে আমি এটার মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার যাবে হলুদ, কালার। যে কোনো রান্না করতে গেলে তাকে একটু মানে দেখতে যেমন সুন্দর হতে হবে বললাম না, সেই সৌন্দর্যটা কিন্তু বজায় রাখতে লাগবে। নুন হলুদ ছাড়া কি হয়? সেই। আচ্ছা, রান্নাটা হতে হতে এবার একটু গল্প শুনি তোমার। তুমি কিভাবে এই ত্রিপুরা থেকে তিরুপতি চলে গেলে আমাদের ছেড়ে, আগে সেটা বলো। হ্যাঁ, ত্রিপুরা থেকে তিরুপতি যাওয়ার গল্পটা সত্যি। দেখো আমি গল্পের ফাঁকে ফাঁকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি আমার যা যা ইনগ্রেডিয়েন্ট দেওয়ার ছিল আমি দিয়ে নিয়েছি। এবার হালকা মতো করে একে আমি হতে দেবো, একটু ঢেকে রাখবো। আমার এই চাকরিটার জন্য যে আমি এখান থেকে যে গেলাম, আমি একটা চাকরি পেয়ে তারপরে গেছি, তার জন্য কিন্তু আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে আমার সাবজেক্ট। যে সাবজেক্টে আমি পড়াশোনা করেছি, ওই সাবজেক্টকে অনেকে হয়তো বা এখনো মেনে নিতে পারে না। আমার বিষয়টা তো জানোই, সংস্কৃত। হ্যাঁ, এটা তো মাদার ল্যাঙ্গুয়েজ, আমরা বলি সব ল্যাঙ্গুয়েজ এখান থেকেই এসেছে। তো আমাদের প্রত্যেকটা ভারতীয় ভাষার কিন্তু জননী ভাষা হলো সংস্কৃত ভাষা। এই ভাষাটাকে নিয়ে পড়াশোনা করার জন্য আমাকেও শুরুতে অনেকটা বেশি প্রতিকূলতা কিন্তু দেখতে হয়েছে। পিএইচডি করার সময় আমি ভেবে নিয়েছিলাম যে না, এবার হয়তো মানে লাইফটাকে অন্যভাবে ভাবতে হবে। সেই ভাবনাটা যদিও আমি ত্রিপুরার জন্য ভেবেছিলাম। এইটা আমার জন্মভূমি, এটাকে আমি আমার কর্মভূমি বানাবো, তাহলে আমি সব ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবো। কিন্তু ভাগ্যের ডেস্টিনি, সেই ভাগ্যের ব্যাপার ছিল যে তুমি আমাদের ছেড়ে যাবে। রাইট। এখন দেখো তোমার ঢাকনা খুলে দেখো, গন্ধ কিন্তু বেরিয়েছে ভালোই। হ্যাঁ, এবারে এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণে জল, মানে একটু গ্রেভি হবে। হ্যাঁ, একটু গ্রেভি হবে। এবার একটু সুন্দর টেস্ট এবং একটু কালারের জন্য আমরা মাঝে মধ্যে একটু চিনি ইউজ করি। হ্যাঁ, চিনিটা মানে ওই টেস্টটাকে ব্যালেন্স করে দেয়। একদম। কারণ আমাদের ঘরে তো প্রত্যেকের ঘরে এখন বাচ্চারা থাকে, তাই এটা দিলে হয়তো বাচ্চাদের একটু মুখরোচক হয়। দেখো আমরা তো বাঙালি, আমরা বাঙালিদের পঞ্চব্যঞ্জন এই হলো রান্নার আনন্দ বা স্বাদের আনন্দ। ওখানে শুধুমাত্র সাম্বার আর রসম। আসলে দেখো তিরুপতিতে তো আমি একা থাকি, তাই ওখানে হ্যাঁ, তারপর স্মেলটা কেমন লাগছে? দারুণ। তাই তো এই এক্সপ্রেশনটা দিলাম, এটা মানে রিয়েলি আমার জিভে জল এসে গেছে। বলো আসলে কি, তিরুপতিতে যেহেতু থাকি, একাই থাকি ওখানে, তাই একার রান্না তো বুঝতেই পারছো। তবে আমি কিন্তু দক্ষিণ ভারতের রান্নাটা খুব বেশি এটা খেতে পারি না, বাট সকাল থেকে রাত 8টা পর্যন্ত আমি ভীষণ ফুরফুরে মেজাজে থাকি। কারণ আমার ইউনিভার্সিটিতে আমার ছাত্ররা আমার নট অনলি দে আর মাই স্টুডেন্ট, দে আর মাই ফ্রেন্ড। বিকজ আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই, ওরা অ্যাডাল্ট, গ্রাজুয়েশন লেভেলে, পিএইচডি আছে, এমএ তে আছে। তো যারা আমার ছাত্রছাত্রীরা রয়েছে ওরা কিন্তু ভীষণ সাপোর্ট করে। আর সাউথ ইন্ডিয়াতে জানো তো মানে বাঙালি ভাষা শিখেছো? একদম। দারুণ সত্যি, ওখানে থাকতে গেলে শিখতে লাগবে। নিশ্চয়ই শোনাবো, বলবো। আর জানো তো তেলুগু ভাষাটা খুব মানে সুন্দর। আমরা বলি না বাংলা ভাষা হলো মিষ্টি ভাষা, কিন্তু তেলুগু ভাষাটা
মানে তোমার বলতে যেমন একটু তোমার প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু তেলুগু ভাষা যখন তুমি শিখে যাবে তখন কিন্তু তোমার তেলুগু ভাষাটাই বলা বা ওটা আসবে, কারণ ওটা মনে হয় আরেকটু ছোট ছোট শব্দ, মানে একটু বলতে ইজি হয়। তাই আমাদের তো এখন ওখানে গেলি তেলুগু এবং সংস্কৃত দুটোই, আমাকে এই দুটোই শুধু চলে ওখানে। আচ্ছা, তো এই আমাদের রান্না মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি, মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। কোঙ্কণীদের রান্নাটা গ্রেভিটা দেয় না, ঠিক আছে, আমি কিন্তু গ্রেভিটা দিয়েছি কারণ আমরা বাঙালি ফ্রাইড হিসেবে খাই। হ্যাঁ, ফ্রাই হিসেবে খাই। আচ্ছা, রুটি না ভাত কিসের সাথে বা পরোটা? না, ওখানে দেখো যেহেতু কোস্টাল এরিয়া, ওখানে কিন্তু তোমার ওরা ভাতের সঙ্গেই খায়, ওখানে ওরা কার্ড রাইস খায়, তোমার লেমন রাইস খায়, তার সঙ্গে এই আইটেমটা যেহেতু একটু ভাজা ভাজা হয় ওটা ওরা খায়। আর দেখো তার মাঝখানে আরেকটু আমি ঘি দিয়ে দিচ্ছি একটু যেন স্বাদটা ঠিকঠাক থাকে। তুমি চাইলে এখানে বাটার দিতে পারো, তুমি চাইলে এখানে একটু হালকা করে, মানে অনেকে দেয় হালকা করে একটু গোলাপ একটা ফ্লেভার থাকে না, রোজ ফ্লেভার, ওটাও তুমি ইউজ করতে পারো, কেওড়া ওয়াটার এগুলো দিতে পারো। আচ্ছা আচ্ছা, আমি যেহেতু শাহী একটু বিরিয়ানি ফ্লেভারটাও চলে আসবে, অতটা আমি মানে কেন নিই না জানো তো, আমার সবসময় খেয়াল থাকে আমার বাচ্চারা, আমার বাড়িতেও আছে, আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে আমি এটা বানাই, আমার কোয়ার্টারে আমি এটা বানাই, কারণ আমার স্টুডেন্টরা আসে, ওরা ভীষণ পছন্দ করে যে ম্যাডাম কিছু একটা বানাবেন, এবং একটু ফিউশন বানাই আমি সব সময়। আমার ওখানে মানে বেঙ্গলি টাচও থাকে তার মধ্যে। ওকে, এর মধ্যে আমার অনেক কলিগরা আসে, জানো তো, মহারাষ্ট্রিয়ান কলিগ। কালকেই ওর সাথে কথা হচ্ছিল যে ক্যালিচাটা ওদের অন্যরকম ভাবে রান্না, মহারাষ্ট্রিয়ান যেহেতু, আর বাঙালিদের আলাদা আর কোঙ্কনি স্টাইল আলাদা। ওর সময় ডিসকাস করছিলাম যে আমরা যে ফিউশন গুলি করি অ্যাকচুয়ালি কেমন হয়। ও বললো যাই বলো বাঙালিদের হাতের রান্নার অতুলনীয় একদম। তো এর থেকে আমরা এটা বলতে পারি যে বাঙালির কাছে কোনো কেউ কাছে এগোতে পারবে না রান্না দিয়ে। হ্যাঁ, কারণ আমাদের রান্না এত ফ্লেভারফুল থাকে না, টক ঝাল মিষ্টি সব একদম মিক্স আপ এখানে। কিন্তু মনের ভালোবাসা, তুমি কার জন্য রান্নাটা করছো সেটা ডিপেন্ড করে যে তুমি কিভাবে করছো। আমার বাচ্চা যেন রান্নাটাকে খেয়ে পছন্দ করে, ওর জন্য ভালো লাগে, ওর জন্য আরেকদিন বলে, এবং পুরোটা খাবার যেন খেতে পারে, ওইরকম ভালোবাসা দিয়ে মারা রান্না করে। তাই আমার মনে হয় যে রান্নাতে যাই ইনগ্রেডিয়েন্ট দাও, সব থেকে বড় ইনগ্রেডিয়েন্ট হলো মনের ভালোবাসা। দেখো সংস্কৃতে একটা পাকশাস্ত্র বলে আমাদের কিন্তু একটা শাস্ত্র রয়েছে, সেই বিষয়ে আমি তোমাকে পরের রান্নায় গল্পটা শুনবো। একদম। পুদিনাটা কখন যাবে? হ্যাঁ, পুদিনাটা যাবে যখন আমি এটাকে একদম তুমি পরিবেশনটা যখন করবে তার উপর দিয়ে গার্নিশের জন্য আমি এটাকে একটু ঢেলে নিচ্ছি। আমাদের বাঙালিরা কিন্তু কারি পাতাটা সবসময় টেস্টটা আমরা ঠিক একটা পছন্দ করি না, বুঝতে পেরেছো? তার জন্য আমি কি করেছি, একটু পুদিনা, যেহেতু আমি এখানে ঘি ইউজ করেছি, অনেক সময় এটা প্রবলেম হতেও পারে পেটের জন্য, বা ধরো অনেকে যদি অ্যাসিডিটি প্রবলেম থাকে, তাই আমি এটার মধ্যে একটু হালকা করে পুদিনা আমি দিয়ে দেবো যেন ফ্লেভারটাও আসে। আর যদি কেউ খেতে চায় তাহলে সে একটু, আমার মনে হয় গরম আছে, একটু ঢেকে রাখলে এই ফ্লেভারটাও চলে আসবে, ফ্লেভার চলে আসবে। তাহলে আমাদের প্রথম রান্না উলটিদি স্পেশাল শাহী মোচা শেষ। এবারে আমরা যাব আমাদের দ্বিতীয় রান্নায় চিংড়ি ভাপা। একদম চলুন, যাওয়ার আগে আমরা চিংড়ি ভাপার ইনগ্রেডিয়েন্টস গুলো একবার দেখি। বাঁশকুড়ুল চিংড়ি ভাপার জন্য লাগবে বাঁশকুড়ুল, চিংড়ি, টমেটো, লঙ্কা, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, এখানে আছে মটরশুঁটি, রসুন, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নারকেল পেস্ট, হলুদ, পোস্ত, এটা হলো কুমড়ের বিচি পাউডার, নুন, চিনি, বাদাম পেস্ট। আমরা দেখে নিলাম তাহলে বাঁশকুড়ুল চিংড়ি ভাপার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আচ্ছা বলতে দিই, চলো এবার শুরু করা যাক। চলো তাহলে এবার শুরু করে নিই। শুরুতে আগে আবার ওভেনটাকে অন করি। দেখো আজকে আমরা যেহেতু চিংড়ি ভাপা করব, তাই আমি সবার আগে কিন্তু চিংড়ি মাছটাকে একটু হালকা তেলে ভেজে নেব। তার জন্য আমি সাদা তেলটা ইউজ করছি। কেন সেটা আমি বলছি। দেখো চিংড়িটা যদি আমি করি এখন, তাহলে চিংড়িটা যেন বেশি লাল না হয়ে যায়, ঠিক আছে, যেন একটু ঠিকঠাক থাকে, তার জন্য আমি
তেলটা একটু গরম হবে। রান্না করার মধ্যে একটা মজার ব্যাপার আছে জানো তো, তুমি মানে মনটা যদি ফুরফুরে থাকে, ওই যে বললাম মনের উপরে নির্ভর করে সবটা, তাহলে তোমার রান্নাটাও খুব ভালো হবে। একে একে করে সবগুলো দিয়ে দিলাম চিংড়ি। আমি শুরুতেই এনে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম একদম নিট এন্ড ক্লিন করে। এবার তার মধ্যে একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে চিংড়ি। সেই দেখো জাস্ট চুটকি একটু নুন দিয়ে দিলাম। আমি এটার মধ্যে হলুদটা এখন ইউজ করব না। আচ্ছা, তো হালকা ফ্রাই হবে, যেহেতু মাছ তাই ভাপাও করব, একটু যদি ফ্রাই করে নিই ভালো লাগবে দেখতে। আর যে কথাটা বলছিলাম যে বাঁশকুড়ুলের ব্যাপারটা, হ্যাঁ বাঁশকুড়ুলের ব্যাপারটা, বাঁশকুড়ুলের সঙ্গে ফিউশনটা কেন, আমরা বাঁশকুড়ুল ম্যাক্সিমাম আমরা ড্রাই ফিশ দিয়ে ত্রিপুরা লোকেরা খাই, এবং এটাকে তুমি নিরামিষ ভাবেও করতে পারো, বা গোদক খাই আমরা, আমরা তরকারিতে অনেক সময় ইউজ করি। কিন্তু চিংড়ির সঙ্গে বাঁশকুড়ুলটা কেন দিয়েছি, সাইজটা দেখে, যে তুমি বাঁশকুড়ুলকে যে কোনো সাইজে কেটে যে কোনো কিছু বানাতে পারো। আমি বাঁশকুড়ুলের একটা পেস্টও আমি বানাই, পেস্ট বানিয়ে এটা আরেকটা রেসিপি অন্য কোনোদিন শেয়ার করব। তো আমি পছন্দ করি এই ধরনের। আরেকটা কথা যেটা বলছিলাম, দেখো আমি এর আগেই বলছিলাম পাকশাস্ত্র। আমাদের ভারতীয় জ্ঞান পরম্পরায় এখন যে এনইপি 2020 আন্ডারে আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে মানে খুব একটা মানে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু পাকশাস্ত্র নিয়ে আলোচনা আছে। এবং পাকশাস্ত্র নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে, যে ম্যানুস্ক্রিপ্টগুলি এখনো হস্তলিখিত, ওগুলিকে এখনো আমরা ডিজিটাল করতে পারিনি। কেন পারিনি? কারণ ওইগুলিকে ডিজিটালাইজ করতে গেলে ওই ম্যানুস্ক্রিপ্টগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে লেখা আছে বাঁশকুড়ুলের একটা মাহাত্ম্য, তাই জন্য আমি বাঁশকুড়ুলটাকে নিয়েছি। ঘটনাটি কি দেখো, পাকশাস্ত্র কি বলে, মানে রান্না করার একটা পদ্ধতি আছে। মানে আমরা অনেক সময় দেখি যে রান্নাটাকে খুব বেশি সেদ্ধ করে নিই, আবার রান্নাটা অনেক সময় কাঁচা কাঁচা থাকে। পাকশাস্ত্র বলে না কাঁচা না পাকা, মাঝখানে রান্নাটা যেটা হবে সেটা আমাদের পেটের ভেতর গিয়ে খাবো আমরা, চিবিয়ে চিবিয়ে খেতে হবে, তার রসটা নির্যাস সহ ভেতরে যাবে, তবে তো আমরা পুষ্টিগুণ পাবো। আমরা অনেক সময় কি করে একদম পেস্ট বানিয়ে নিই, বা অনেকে যারা নতুন নতুন রান্না করে ওরা একটু হয়তো কাঁচা থেকে যায়, ওটা যেন না করা হয় সেটাই হলো মেইন ব্যাপার পাকশাস্ত্রের মধ্যে প্রথমত। দ্বিতীয়ত হলো যেই কোনো ধরনের মশলা, তুমি মনে করো যদি মশলাটাকে নিজের হাতে একটু ভালোভাবে ক্লিন, যেমন আমরা জিরা বা ধনে, ওইগুলিকে আমরা ভালোভাবে নিট এন্ড ক্লিন করে একটু রোদে শুকিয়ে, অনেক আগেকার দিনে আমাদের দিদিমারা মায়েরাও করতেন, একদম একদম ধুয়ে রোদে শুকিয়ে গেলে এরপরে মানে গুঁড়ো করে নেওয়া, বা আমরা শিলনোড়ার ব্যবহারিতা এখন অনেক কমে গেছে। দেখো আমি যদি জিরাটাকে ধুয়ে একটু রোদের মধ্যে দিই, বা ধনেটাকে দিয়ে একটু রোদের মধ্যে দিই, তাহলে তার যে সূর্যের রশ্মির যে একটা আলাদা ব্যাপার, মানে আমরা বলি অতিবেগুনি রশ্মি, সেইটা যখন রেডি হয়ে যাবে, তারপরে সেটাকে যদি আমরা একটু রোদের থেকে এনে গরম গরম যদি একটু শিলনোড়াতে বাটতে পারি, অনেকের দ্বারা সম্ভব নয়, তাও গ্রাইন্ডারে দিয়ে যদি আমরা এটা পেস্ট করে নিতে পারি, তাহলে সেই খাবারটা হবে তোমার পুষ্টিগুণে ভরপুর। আমরা কি করছি, মেশিনে দিয়ে দিচ্ছি, ড্রায়ার মেশিন পাওয়া যায়, এবার মনে হয় সেটা হয়ে গেছে। হ্যাঁ চলো দেখে নিই, অ্যালার্ম দিয়ে দিচ্ছে তোমার চিংড়ি। হ্যাঁ চিংড়ি বলছে আমি হতে চলেছি, এবার আমাকে একটু আসল জায়গায় নিয়ে যাও, খুলে দেখো আমাকে। দেখো মোটামুটি হয়ে উঠেছে। আমি তবুও আরেকবার ঢেকে একটু ফ্লেমটা ব্যালেন্স করে দিচ্ছি। যাই হোক, পাকশাস্ত্রের মধ্যে কিন্তু শুধুমাত্র ভেজ খাবারই আছে এরকমটাও নয়, পাকশাস্ত্রে নন ভেজ আইটেমও রয়েছে, তাই জন্য আমি আজকে আরেকটা নন ভেজ আইটেম রেখেছি। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার চিংড়িটা মোটামুটি হয়ে গেছে, লাল হয়নি, ঠিক আছে? আমার উদ্দেশ্যটা হলো লাল যেন না হয়, বুঝতে পেরেছো? কারণ কি আমরা এটাকে ভাপা করব। আমি ধরছি, হ্যাঁ প্লিজ একটু ধরলে সুবিধা হবে। দেখো তোমার হাতে যেন ভাই না ফেলি, না একদম, কারণ রান্নাটা সত্যি পরে কি রান্না করবে, আমি তো এখন চিংড়ির গন্ধে জিভে জল এসে পড়ছে। সত্যি না, সত্যি চিংড়িটা কি এরকমই আমার খুব ফেভারিট, মানে এটা নিয়ে না খুব একটা মানে চিরকালীন একটা দ্বন্দ্ব বলা যায়, চিংড়ি না ইলিশ, আমি কারোর সাইডে নিতে পারি না, আমি দুটোই ভালোবাসি। দেখো এটা একটু এবার সরিয়ে নেব আমি, কারণ এবার আমি ভাপার আইটেমটা আমি রেডি করব। বলো তোমাকে কি হেল্প করব এবার? হ্যাঁ এবার কিন্তু তোমাকে একটু হেল্প করতে লাগবে, আমি একদম ধীরে ধীরে যাচ্ছি। এবার এটাকে আমি একটু নিয়ে নিলাম চিংড়িটা, ঠিক আছে, হালকা একটু ফ্রাই করে। এবার এটার মধ্যে লাগবে আমার টমেটোটা দাও, টমেটোটা দিয়ে নি। হ্যাঁ কতটা নেবে? হালকা একটু, মানে তোমার মানে চিংড়িটা যতটা নেবে তার পরিমাণ মতো করে তুমি একটু নিয়ে নিলে। ছোট ছোট করে দেখো টমেটোটা আমি কেটে রেখেছি, খুব বেশি একটা লাগবে না,
তবুও আমি চেষ্টা করছি এইটুকু দেবো। তারপরে দেবো বাঁশকরুন। আচ্ছা, বাঁশকরুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে একটু সেদ্ধ করে নিয়েছি কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেটে সেদ্ধ করে নিয়েছি। কেন কি, এটা তো ডাইরেক্ট আমি এবার ভাপে দেবো, তাই না? তাই জন্য হালকা একটু বাঁশকরুন দিয়ে দিলাম। এবারে যাব, দেখো বাকি যে ইনগ্রেডিয়েন্টগুলি, এখানে আমি একটু মটরশুঁটি রেখেছি আর রসুন আছে। হ্যাঁ, রসুন আছে, রসুনটাও দেবো। মটরশুঁটিগুলি আমি দিয়ে দিলাম একে একে করে। রসুন কতখানি দিতে হবে? তোমার পরিমাণ মতো তুমি দেবে। আর রসুনটা একটু কম দেওয়াটাই ভালো, রসুনটা জাস্ট একটু ফ্লেভার আনার জন্য। আমি 2 কোয়া রসুন এখানে দিয়ে দিলাম। পাশাপাশি এবার আমি যাব পেস্ট, পেঁয়াজ। হ্যাঁ, এখানে পেঁয়াজ রসুন আমি কিন্তু পেস্ট করে রেখেছি একসঙ্গে। ঠিক আছে, রসুনটা একদমই হালকা 2 কোয়া দিয়েছি, আর পেঁয়াজটা দিয়েছি। দেখো একটা কিন্তু স্মেল বেরিয়েছে, যেটা ননভেজ আইটেমের মধ্যে যখনই আমরা পেঁয়াজ আর রসুনটা ইউজ করি একটা দারুণ সুন্দর স্মেল কিন্তু বেরিয়ে যায়। বলতে গেলে এগুলোই হচ্ছে ননভেজের হিরো ইনগ্রেডিয়েন্ট, রাইট। তো দেখো আমি সবটা দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো এখানে করে রেখেছিলাম। হয়ে গেল সবটা, দিয়ে দিলাম এই পেস্টটা। এবারে একে একে যাব আমি। এইটার যে দেখো, যে কোনো ভাপা বানাতে গেলে শস্য বা একটু পোস্ত দিতে হয়। আমি এখানে হালকা একটু পোস্ত ইউজ করব, যেহেতু এটা গরমকাল। আমি পোস্ত বাটা বেশি দেব না, জাস্ট নিয়ম মাফিক আমি একটু ইউজ করছি। ঠিক আছে, দেখো চুটকি দিয়ে দিয়েছি, হয়ে গেল। এবারে যাব আমি তেজপাতা জাস্ট একটাই দিয়েছি, তেজপাতাটাও দেবো, একটা ফ্লেভার আসবে। আর আমি লঙ্কা অল্প করে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এরপরে দিচ্ছি দেখো একটু আদা, মানে এটাকে আমি আগেই একটু পেস্ট করে রেখেছিলাম। একে একে আমরা এবার এগোবো, যাব। এই পেঁয়াজটা দেখো আমি কেটে রেখেছি। পেঁয়াজ যতই পেস্ট দাও, যখনই তুমি কোনো টাইপের ভর্তা বানাবে বা ধরো ভাপা বানাবে, তখন কিন্তু তোমাকে এই পেঁয়াজটা ইউজ করতে হয়। তখন তাই জন্য আমি একটু কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার তার সঙ্গেই আমাকে এবার যাব আমি আরেকটু গুঁড়ো মশলা যেটা আমি রেখেছি সেগুলির দিকে, হালকা হালকা। চলো এগিয়ে দিচ্ছি তোমাকে। ধনে জিরে, হ্যাঁ এটা ধনে হালকা একটু দেব, 1 চামচ মতো। হ্যাঁ 1 চামচের মতো, ছোট চামচে 1 চামচ। এটা হলো জিরে গুঁড়া। জিরেটা জানো তো, ওটাও কিন্তু পাকশাস্ত্রের একটা অংশ। জিরেটা কিন্তু পেট ঠান্ডা রাখে। দেখো এখন যেটা দিচ্ছি এটা হলো কুমড়ের বীজ, তার পেস্ট। আসলে কুমড়ের বীজের যে পেস্টটা আমি বানাই সেটা কিন্তু মহিলাদের বোনসকে শক্ত করতে বেশি সাহায্য করে। তাই জন্য আমি এইটা কিন্তু সব ধরনের সবজিতে আমি এটা রাখি, প্রতিদিন চেষ্টা করি ওটা রাখার। দেখো আরেকটা জিনিস দিচ্ছি, আবার একটু চিনি দিয়ে দেবো, আর সঙ্গে হালকা মতো করে একটু আমি সেই তোমার বাদাম পেস্ট একটু দিয়ে দিলাম। ঠিক আছে, আর আমি যেটা আগেই বলেছিলাম যে আমি হালকা করে একটু হলুদ দেবো, জাস্ট নামকে বাঁচতে। কারণ পাকশাস্ত্র এটাও বলে যে তুমি কাঁচা হলুদ দেবে, কাঁচা হলুদটা পেস্ট করে দিতে হয়। আমি যেহেতু কাঁচা হলুদটা এখানে মানে করিনি, তাই আমি এই গুঁড়ো হলুদটা হালকা এটাই ইউজ করি, রাইট, চুটকি বাজিয়ে একটু দিলাম। এবারে দেখো আমি একটু নুন দিয়ে দিই পরিমাণ মতো। এই হলো নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেখো এই পেস্টটা দেখতে কতটা ভালো লাগছে, তাই না? যেহেতু আমি যখন ভাপা করেছিলাম বাঁশকরুলটা, তখন আমি মোটামুটি দিয়ে ফেলেছিলাম একটু নুন, তাই জন্য আমার মোটামুটি সবটা রেডি হয়ে গেছে। এবার লাস্ট আইটেম এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই হলো রাজা। ভাপার রাজা হচ্ছে সরষের তেল, কাঁচা সরষের তেল, রাইট। এবার কাঁচা, দেখো ভাপাটার কিন্তু দারুণ জিনিস হলো কাঁচা এই তেলটা, তাই আমি এবার এটাকে দিয়ে দেবো। কাঁচা সরষের তেলের যে গন্ধটা, এটাই যেন মানে জিভ থেকে সোজা মাথায় চলে যায়, রাইট। দেখো একটু দিয়ে দিলাম। এবার মানে তুমি এটা যেন ভাপা হবে, তো একটু পরিমাণ মতো তুমি তেলটা ইউজ করবে, এবং এরপরে এবার এটাকে আমরা একটু মিক্সড করে নেব ভালোভাবে। এবারে যেটা করব, যেহেতু ভাপা বলেছি, এবার যাব আমি ভাপার প্রসেসে। এটা হয়ে গেল মিক্সড, ঠিক আছে? এবার যাব ভাপার প্রসেসে। চলো যাই এবার। একদম চলো। দেখো এবার আমি টিফিন বক্সটার মধ্যেও হালকা মতো করে, তুমি ওয়েল ব্রাশ করতে পারো, আমি ওয়েল ব্রাশ এখানে করিনি কারণ হাতের জাদুঘরি একটু দেখাতে লাগে। এই জাস্ট এরকম করে নেবো একটু। এরপরে যে আমি মাখাটা বানিয়েছি, বাঁশকরুল চিংড়ি মাখা, এবার কিন্তু আমি এটাকে এটার মধ্যে ঢেলে দেবো। দেখো হালকা করে ঢেলে দিলাম।
দেখতে দেখো কতটা মানে কালারফুল দেখাচ্ছে, তাই না? আমি তো সেটাই দেখছি, কথা বলতে পারছি না, আমি শুধু দেখছি। হ্যাঁ চলো বানাই, তারপর দেখা যাবে কতটা ভালো বানিয়েছি। একদম ভালোই হবে, গন্ধটা অলরেডি বেরিয়ে গেছে। তাই বলো? চলো এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। এটার মধ্যে আর আমরা কিছু দেবো না, এবার জাস্ট এটা মানে ভাপের মধ্যে হবে, ঠিক আছে? দিয়ে দিলাম। চলো আরেকটা কথা বলি, যখন আমরা জলের মধ্যে কিছু সেদ্ধ করি, নরমালি আমরা কিছু বয়েল করতে গেলে একটু নুন দিয়ে দিই। এখানেও আমি নুনটা দেব জলটার মধ্যে, যেন একটু তাড়াতাড়ি জলটা সেদ্ধ হয়ে এবং ওটা হতে একটু সাহায্য করে, তাই চতুর্দিকে একটু ছড়িয়ে দিই। এবার দেখো আমার রান্নার কিন্তু অলমোস্ট এখানে হয়ে গেছে। এবার জাস্ট ভাপা হবে। চলো এবার জমি আড্ডা। হ্যাঁ হ্যাঁ, এবার ভাপাটা হোক, ততক্ষণে আমি তোমার থেকে তেলেগু শিখবো। তোমার ভাষা বলতে যাচ্ছিলে, ভাষাটা নিয়ে তখন বলছিলাম, আমাদের মানে কথাটা কেটে গেল। দেখো আমি একদম প্রপার তিরুপতিতে রয়েছি, তাই ওখানে যে ভাষাটা ইউজ হয় আমি তোমাকে এক দুটো শব্দ শেখাতে পারি। সেটা হলো ধরো যেমন মিরু তুমি বা আপনি, মিরু রেন্ডি তুমি, মানে আপনি আসুন বা তুমি আসো। ওকে, সেটা কি আমরা যেমন তুই আয়, সেটা কিভাবে বলি? মি রা। আচ্ছা, রা মানে আয়, আয়, এটা মি রা। আর মিরু রেন্ডি মানে আপনি আসুন। মিরু রেন্ডি মানে আপনি আসুন, আপনি যান। আপনি যান যদি বলি তাহলে মিরু পোয়েন্ডি। পোয়েন্ডি, এটা তামিলরাও বলে পো ওয়ার্ডটা। পো ওয়ার্ডটা অলমোস্ট সেম, কিন্তু পোয়েন্ডি মানে এটা খুব শুদ্ধ তেলেগু আর কি। আবার অনেকে বলে যে পো পো, মানে ওটা শুনলে এটা কেমন লাগে না, তো প্রথম ধরতে পারতাম না। আর ইরি একড়া, লাইক ধরো মশলা কোথায় আছে, একড়া, তো এখানে আছে আকড়া। আচ্ছা, মানে ওইভাবে বলতে লাগে। তোমার কি অ্যাকসেন্টটাও আসে? হ্যাঁ, অ্যাকসেন্টটা আসে, করতে লাগে। দেখো আমরা মাঝে মধ্যেই অটোতে বা র্যাপিডোতে যাই, অটো ড্রাইভারকে আমাকে বলতে লাগবে যে, আমরা বলি না যে লেফটে নামিয়ে দাও বা রাইট রাইট, না, ওকে বলতে হবে লেফট রাইট। অলটা যদি না বলো সে চলতেই থাকে, তারা বুঝতে পারে না যে কি লেফট বললো না রাইট বললো। তোমার এটা মনে হয় হয়ে গেছে। চলো একটু দেখে নিলাম তাহলে ঘড়িটাও, আমার দেখতে লাগবে যে কতক্ষণ হলো। মোটামুটি দেখো একটা স্মেল কিন্তু বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছে। দেখো এবার এটা খুলছি, দেখো আমাদের দ্বিতীয় রান্না বাঁশকুড়ুল চিংড়ি ভাপাও রেডি, এবার প্লেটিংও হয়ে গেছে, এখন টেস্টিং এর পালা। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো, যদি আপনারাও আমাদের এই আজকের রান্না অনুষ্ঠানে আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। প্রোডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। তাহলে আমরা এসে গেছি সেই মহেন্দ্রক্ষণে, এখন বুলটি দিদির টেস্ট হবে। চলো আগে শুরুতেই আমি তোমাকে শাহী মোচা যেটা করেছি সেটা তোমাকে দিতে চলেছি, একটু টেস্ট করো শাহী মোচাটা কেমন হয়েছে। শাহী মোচাটা টেস্ট করে দেখবে আর ঠিকঠাক বলবে আমি আদৌ করতে পেরেছি কিনা। একদম একদম, খাওয়ার ব্যাপারে আমি খুব অনেস্ট। কেমন হয়েছে বলো? ঠিকঠাক আছে? দারুণ, স্বাদে গন্ধে পরিপূর্ণ। এবার স্বাদে গন্ধে মানে অসাধারণ। যাক, তাহলে আমি 10 আউট অফ কত বলছি দাও। এখনো চিংড়ি রয়েছে। আচ্ছা, তাহলে এবার চিংড়িটা ঠিক আছে, তাহলে কিন্তু এটা পেন্ডিং রইলো। অ্যাসাইনমেন্ট কেমন হয়েছে সেটা বলতে লাগবে। এবার হলো আমার সেই, চলো এটা হলো চিংড়ি ভাপা, এবার হলো কেমন হয়েছে। আগে বাঁশকুড়ুল খাই। হ্যাঁ, তোমার পছন্দের কিন্তু চিংড়ি বলছি, কেমন হয়েছে? দারুণ সেদ্ধ হয়েছে ঠিকঠাক, একদম বাঁশকুড়ুল পারফেক্ট সেদ্ধ হয়েছে। একটা মানে ফ্লেভারটা একটু ইলিশ ইলিশ ব্যাপারও আছে। যাক ভালো। আর চিংড়িটা দাও বলছি। হ্যাঁ, এবার চিংড়িটা দেখো সেদ্ধ হয়েছে, আর ফ্রাইটা কেমন হলো? পারফেক্ট, দেখো নুন তেল ঝাল মশলা সব পারফেক্ট। চলো 10 on 10। ও क्या बात, থ্যাংক ইউ। সত্যি বলছি, মানে আজকে দুটো রান্নাই দুর্দান্ত হয়েছে। বন্ধুরা আপনারাও এই রান্না ট্রাই করতে পারেন, আমি তো নিশ্চয়ই করব। অবশ্যই তুমি একবার তোমার বাড়িতে